মাইক্রোসফট এক্সেল কি? মাইক্রোসফট এক্সেল কিভাবে কাজ করে? মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করে? মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেসের পরিচয়। প্রথমত, মাইক্রোসফট এক্সেল এটা কি? মাইক্রোসফট এক্সেল হলো মূলত হিসাব নিকাশ সম্পন্ন করার একটি চমৎকার একটা সফটওয়্যার। এক কথায় এটিও একটি অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে আমরা আমাদের যেই কোনো ধরনের হিসাব নিকাশ স্বল্প সময়ে এবং নির্ভুলভাবে ফর্মুলার মাধ্যমে দ্রুত গতিতে ফলাফল বের করতে পারে। একজন অ্যাকাউন্টেন্ট যদি কোনো হিসেব নিকেশ নিয়ে বসে, কোনো ধরনের ক্যালকুলেশন নিয়ে বসে, যে আমার আজকের সারাদিনের বিক্রি ক্যালকুলেট করবে, লেজার দেখে দেখে ক্যালকুলেট করবে, ব্যক্তি যদি সারাদিনের এন্ট্রি গুলো যদি যোগ করে আর সেই সারাদিনের সেল যদি হয় 1000, 1000 বলতে 1000টা আইটেম বা 1000টা লেনদেন, তাহলে তার জন্য কেমন সময় লাগতে পারে বলুন দেখি? তার জন্য কেমন সময় লাগতে পারে? আমার কথা কি বুঝতে পেরেছো? মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম নিয়ে রিপিট বা রিপ্লাই দেওয়ার মতো কোনো ধরনের কাজ থাকে না, কিন্তু মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে প্রতিটি ক্লাসের মধ্যে কম বেশ আপনাকে কথা বলতে হবে। কেননা আপনি ভালো করে জানেন, গণিতের ক্লাস আর বাংলা ইংরেজির ক্লাস দুটার মধ্যেই আকাশ পাতাল ব্যবধান। আমরা যখন কোনো ক্লাস করতাম তখন আমাদের অন্তরে কোনো ধরনের ভয় কাজ করতো না। আমরা যখন ইংরেজি ক্লাস করতাম, আমরা যখন আরবি ক্লাস করতাম, তখন অন্তরে কোনো ধরনের ভয় ভীতি কাজ করতো না। বাট যখনই আমাদের গণিতের ক্লাস আসতো, গণিতের টিচার আসতো, তখন ক্লাসের প্রতিটা শিক্ষার্থীর মাথা হ্যাং হয়ে থাকে। এটা বলতে পারেন কেন? হ্যাঁ, এটা বলতে পারেন কেন? কেননা গণিতের কাজ পুরাটাই হলো মাথার কাজ। গণিতের কাজ পুরাটা কি? মাথার কাজ। মাথার বিকল্প গণিত হয় না। একজন টিচার হাজার রকমের বুঝাইলেও নিজের মাথা যদি সেটা ক্যাপচার না করে, তাহলে কিন্তু পরবর্তীতে কোন ধরনের গণিতের ফলাফল সে বের করতে পারবে। ঠিক এক্সেল প্রোগ্রামটা হলো ওই ধরনের। যদি আপনি বুঝেন তাহলে এটা আপনার কাছে এতটাই সহজ হবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন না। আপনি যদি না বুঝেন তাহলে আপনার মাথার উপর দিয়ে যাবে, কিন্তু কোনো ফলাফল আপনি এজন্য কথা বলতাম, এক্সেলের যদি একজন অ্যাকাউন্টেন্ট যদি 1000 লেনদেনের কাউন্টিং করতে চায়, যোগ করতে যায়, তাহলে তার সময় কেমন লাগতে পারে বলেন? ধরেন 1 মিনিটে 100টা লেনদেন করলো। 1 মিনিটে, কথা বলেন, 1 মিনিটে 100টা লেনদেন করলো।
কয়টা? আপনারা আমার সাথে কথা বলেন। লেনদেন মিনিটে যদি লেনদেন করে তাহলে কয় মিনিট লাগবে? ভাগ কত? 100, তাহলে 10 মিনিট লাগবে। কিন্তু কেউ কি 1 মিনিটে 1000 ক্যালকুলেট করতে পারবে? এই 100টা লেনদেন কি যোগ করতে পারবে? বলেন, কেউ কি 1 মিনিটে 100টা লেনদেন যোগ করতে পারবে? যেমন 150, 250 যোগ, 380 যোগ, এভাবে যদি সে যোগ করে 1 মিনিটে সে কয়টা যোগ করতে পারবে? 10-15টা সর্বোচ্চ। 10-15টা। আচ্ছা, আমি আরো বাড়াই ধরলাম 50টা। কি বলেন? খুব দ্রুত গতিতে হলে কয়টা হতে পারে? 50টা। ধরে নিলাম সে আরো অভিজ্ঞ। ওই যে চাইনিজ কতটি ক্যালকুলেট করে দেখবেন, ওই যে ইয়েগুলোতে, আপনার টকশো গুলোতে দেখবেন যে এর পরীক্ষা চলে। অ্যাকাউন্টেন্ট যারা ব্যাংক বীমা ইয়ে করে, তাদের টাকার হিসাব মানে টাকা গণার জন্য তাদেরকে কি করে ইয়ে দেওয়া হয়, টাকার বান্ডিল দেওয়া হয়। তো টাকার বান্ডিল করে, মেশিনের সাথে প্রতিযোগিতা লাগে। মেশিনের থেকে স্পিডে কাজ করে। মেশিন একটা বান্ডিল দিয়েছে, আবার একজনকে হাতে গণার জন্য দিয়েছে। মেশিন গড়েছে যে মিনিটে, তার থেকে কম সময়ের মধ্যে হাতে গুনে দেখাইছে যে এত টাকা। এটা প্র্যাকটিস ছাড়া তো হয়নি, তাই না? তো ধরেন আপনার হিসাবে 20টা, আমি তার দ্বিগুণ করে বা আরেকটু বাড়িয়ে দিয়ে আমি 50টা করলাম। আর যদি ওই লোকটার মতো, ওই চাইনিজদের মতো হয়, তাহলে ধরে নিলাম প্রতি মিনিটে 100টা লেনদেন যোগ করা যায়। সেই ক্ষেত্রে 1000 লেনদেন যোগ করার জন্য আমাদের কয় মিনিট লাগতে পারে? 10 মিনিট। 10 মিনিট। তার মানে হলো 10 মিনিট একদম মিনিমাম লাগবে। 10 মিনিট মিনিমাম লাগবে, তাই না? অথচ এই 10 মিনিটের কাজ এক্সেল মাত্র 10 সেকেন্ডে করে দেয়। এই 10 মিনিটের কাজ এক্সেল মাত্র কত মিনিটে করে দেয়? 10 মিনিট 10 সেকেন্ড। 10 সেকেন্ড। তাহলে এই যে দেখেন, 10 সেকেন্ডে আপনার এই যোগফলটা করে দিল, যেটা আপনি সর্বোচ্চ গতিতে কাজ করলে মিনিমাম 10 মিনিট লাগবে, সেটা এক্সেল 10 সেকেন্ডে করে দিল। সেই যোগফলের মধ্যে, অর্থাৎ আপনি যে ক্যালকুলেটরে যোগ করবেন সেটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিনা? অনেক সময় দেখা গেছে 112 দিতে দেয়া 212 দিয়ে ফেলে আমরা, থাকে না? এরকম ভুল হতে পারে না? জি, ভুল হতে পারে। তাহলে দেখেন, এক্সেল কিন্তু সেই ভুলটাও করে না। এক্সেল কিন্তু সেই ভুলটাও কি করে না। এক্সেল জিনিসটা কি? এক্সেল জিনিসটা হলো আপনার কাজকে নির্ভুল ভাবে, দ্রুত গতিতে, স্বল্প সময়ের মধ্যে সঠিক ফলাফলটা বের করে দেবে। এটাই হলো এক্সেলের পাওয়ার। এক্সেলটা ওপেন করবেন কিভাবে? মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম যেভাবে ওপেন করেছেন। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম আমরা দুইভাবে ওপেন করেছি। একটা হলো স্ক্রিনে ডেস্কটপ থেকে শর্টকাট ভাবে ওপেন করেছি, আরেকটা হলো স্টার্ট মেনুতে গিয়ে আমরা অল গিয়ে আমরা এখান থেকে বের করেছিলাম যে আমাদের এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল কোথায় রয়েছে। এই দুই ভাবে থেকে কোন একভাবে আপনি ওপেন করতে পারবেন। যেমন আমার এখানের মধ্যে রয়েছে, আমি এখান থেকে ওপেন করলাম যেমন ওয়ার্ড ফাইল, ঠিক আমার এখানের মধ্যে এক্সেল একটা ফাইল রয়েছে। যদি আমার কম্পিউটার মধ্যে সংক্ষিপ্ত না থাকে, তাহলে আমি স্ক্রিনে রাইট বাটন ক্লিক করব, মাউসের নিউতে চলে যাব, সেখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট পাবো। এরপরে কি আমরা এই ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করে নেব। মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেন হয়ে গেছে। ওকে, মাইক্রোসফট এক্সেল ফাইলটা আমরা ওপেন করলাম। কিভাবে ওপেন করে সেটা জানলাম, মাইক্রোসফট এক্সেল এর কাজ কি সেটা জানলাম। এবার আসেন মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেসের একটা পরিচয় জানি। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম যখন শিখেছিলাম, তখন পুরো প্রোগ্রামের একটা স্কিল পরিচয় আমরা জেনেছি। ঠিক মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মতোই মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের প্রথম লাইন দেখতে পাচ্ছেন টাইটেল বার।
ঠিক মাইক্রোসফট ওয়ার্ড এর মতোই প্রথম লাইনটার নাম ছিল টাইটেল বার। টাইটেল বারের নিচের নাম, টাইটেল বারের নিচে যে লাইনটি রয়েছে সেই লাইনটির নাম হলো মেনু বার। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এটির নাম বলেছিলাম মেনু বার। যখন যে মেনুতে ক্লিক করা হয় তখন সেই মেনুর কমান্ড গুলো নিচে শো করে, আর যে লাইনটাতে শো করে সেটাকে বলা হয় রিবন বার। এই রিবন বার বা টুল বার আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ক্ষেত্রেও দেখেছি। এরপর আসেন হলো ফর্মুলা বার। এই লাইনটার নাম হলো ফর্মুলা বার। এটা কিন্তু মাইক্রোসফট আমরা পাই নাই। মাইক্রোসফট এক্সেল এর একটি বিশেষ একটা রো বা টুল, যেটার নাম হলো ফর্মুলা বার। ফর্মুলা বারের নিচে রয়েছে আমার এ বি সি ডি এবং বাম পাশে রয়েছে আমার 1 2 3 4। এই এ বি সি ডি এবং 1 2 3 4 এগুলো কি, এবং এ বি সি ডি এবং 1 2 3 4 এর ভিতরে কিছু ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, তাই না? টেবিলের মতো, কিসের মতো? টেবিলের মতো। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম শিখেছিলাম না, টেবিল। জি। ঘর ঘর করাকে টেবিল বলে না? কি বলেন, ঘর ঘর করা কি বলে? ঠিক আমার এই ঘর ঘরের মতোই তো টেবিল গুলো, তাই না? জি। টেবিলের মতোই দেখা যাচ্ছে ঘরগুলো। এগুলো পরিচয় অনেকটা টেবিলের মতো, এগুলো পরিচয় অনেকটা কি টেবিলের মতো। কেমন টেবিলের মতো? আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন করি, এরপর ইনসার্ট মেনুতে কি আমরা টেবিল করি। এগুলোকে আমরা টেবিল বলেছিলাম না? এটাকে জি। টেবিল বলে, এটাকে কলাম বলে, আর এইভাবে এটাকে রো বলে। শুধুমাত্র সিঙ্গেল সিঙ্গেল ঘরগুলোকে কি বলে? সেল বলে। সেল বলে। হবে? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আচ্ছা, ঠিক দেখেন মাইক্রোসফট ওয়ার্ড এর ক্ষেত্রে আর মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে অনেকটা সেম। ওটাও টেবিল, এটাও টেবিল, ওইটার কলাম রয়েছে, এটাতে কলাম রয়েছে, ওটাতে সেল রয়েছে, এটাতে সেল রয়েছে, ওইটাতে রো রয়েছে, এটাতে রো রয়েছে। বাট এইখানে একটু ডিফারেন্ট হলো এমন যে এ বি সি ডি হলো কলামের নাম। মাইক্রোসফট ওয়ার্ড এর ক্ষেত্রে কিন্তু কলামের নাম নাই, আছে? এই কলামগুলোর ক্ষেত্রে নাই, কিন্তু মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে কি আছে? প্রতিটা কলামের নাম আছে। প্রতিটা কলামের কি আছে? নাম আছে। ওয়ার্ড এর ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা রোর মধ্যে কিন্তু নাম নাই, আছে? প্রত্যেকটা row এর নাম আছে, কিন্তু মাইক্রোসফট এক্সেল এর মধ্যে দেখবেন যে বাম পাশে রোর নাম আছে, যেগুলো মানে নাম্বার রয়েছে, প্রতিটা রোর নাম্বার আছে। তো এই প্রতিটা রো নাম্বার আছে, প্রতিটা কলামের নামও আছে, তাই না? আবার দেখেন মাইক্রোসফট ওয়ার্ড এর ক্ষেত্রে এই ছোট ছোট ঘরগুলোর কোনো নাম নাই, আছে? এটা সংক্ষিপ্ত নাম থাকে সেল, শুধুমাত্র আমরা সেল হিসেবে জানি, কিন্তু কোন সেলের কি নাম সেটা কিন্তু আমরা জানি না। জানেন। কিন্তু মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে প্রতিটা সেলের নাম আছে, প্রতিটা সেলের কি আছে? নাম আছে। নাম আছে। যেমন এই যে এ বি সি ডি এগুলোকে কি বলা হয়? মাত্র তো বললাম এ বি সি ডি এগুলোকে এটা জোরে বলতে হবে, কলাম বলে। কলাম বলে। আর 1 2 3 এগুলোকে কি বলে? রো বলে। র। এই যে কলাম এবং রো দুইটার নাম তো আমরা পেয়েছি। যেমন এটা কত নাম্বার রো? 6 নম্বর। 6 নম্বর। এটা কত নাম্বার রো? 10 নম্বর। এটা এটা কোন কলাম? জি। জি কলাম। এটা কোন কলাম? এইচ কলাম। এটা ডি ই কলাম। কলাম। এটা আই কলাম। আই কলাম। এটা কত নাম্বার রো? 6 নম্বর। 6 নম্বর। হ্যাঁ, 6 নম্বর। 10 নম্বর। 10 নম্বর। 10 নম্বর। 10 নাম্বার না 6 নাম্বার? 6 6 নম্বর। নম্বর। হ্যাঁ, এটা 10 নম্বর। 14 14 নম্বর। নম্বর। 5 নম্বর। 5 নম্বর। কোন কলামে আছে? আই কলাম। আই।
এবার আসেন, এই যে ফর্মুলা বারটা আছে না, ফর্মুলা বার, জি এই ফর্মুলা বারের দুইটা সাইড আছে। কয়টা সাইড? দুইটা সাইড, একটা রাইট সাইড, একটা লেফট সাইড। রাইট সাইডের মধ্যে আপনি যখন যে ঘরের মধ্যে কাজ করবেন, ওই ঘরের মধ্যে কি কাজ করতেছেন ওইটা সিসিটিভির মতো এখানে দেখাবে, ফর্মুলা বারে দেখাবে। আর ফর্মুলা বারের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটার নাম, এটাকে বলা হয় নেম বক্স। কি বলা হয়? ইনবক্স। নেম বক্স। আমরা যেমন কলামের নাম জানি, আমরা যেমন কলামের নাম জানি, আমরা তেমন রোর নাম্বারও জানি, কিন্তু প্রতিটা ঘরের একটা যে নাম আছে সেটা কিন্তু আমরা জানি না, তাই না? সেই নামটাই হলো নেম বক্সে দেখা। যেমন এই সেলের নাম কি? G4, এই সেলের নাম, জি J8, এই সেলের নাম, E8, জি এই সেলের নাম 5, বলেন। D5, তার মানে হলো, তার মানে হলো কলাম এবং রো দুইটার সমন্বয়ে সেলের নামটা তৈরি হয়। মা এবং বাবার সমন্বয়ে একটা সন্তান জন্ম হয়, তাই না? জি কি বলেন? নাকি শুধু বাবার থেকে বের হয়, নাকি শুধু মার থেকে বের হয়? বলেন। সমন্বয়। সমন্বয়ে একটা সন্তান হয়। তো ঠিক এই যখন যে সেলটারই আপনার নাম জানা দরকার হবে, সাথে সাথে বাবা এবং মায়ের নাম দিকে খেয়াল করলে বের বের হয়ে যাবে এই সন্তানটা কার, এই সন্তানটা কার, এটা বের হয়ে যাবে। বলেন দেখি এই সন্তানটা কার? J7, জি স্যার হ্যাঁ, জি স্যার যে সেল। এখন এখানে এখানে বাপ খারে হিসাব করবো আর মা খারে হিসাব করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে বাপ কাকে ধরবো আর মা কাকে ধরবো? কলামকে এই বাপ ধরবো কলাম, নাকি রকে বাপ ধরবো? কলামকে বাপ ধরবেন, কলামকে বাপ ধরবেন, নাম্বারকে মা ধরবেন। বাবার নাম আগে আসে, এখানে কি বাবার নাম আগে আসে, দেখেন মায়ের নাম পরে আসে। এই সেলটার নাম কি? K6, K6। নেম বক্সের মধ্যে শো না করলেও আপনি সহজে বের করতে পারবেন। এইখানে কালার হয়ে থাকবে, দেখেন। আপনি এদিকে খেয়াল করবেন না, আমি জাস্ট যে কোনো সেল ক্লিক করলে আপনি এই দুই দিকে খেয়াল করে আপনি নেম বক্সটা না তাকাইয়া আপনি সেলের নামটা বলে দিবেন, ঠিক আছে? বলেন। 6G3, N5 N5, E14, আপনারা কিন্তু এই নেম বক্স দেখেন, কিন্তু আমি দেখছি আপনারা কিন্তু দেখি না দেখেন, স্যার, একটা দেখি না স্যার। আমি কিন্তু দেখতেছি আপনাদের, যে আপনারা বলতেছেন যে এটা দেখেন না, কিন্তু আমি তো দেখতেছি আপনারা দেখতেছেন। কি না স্যার? এখন দেখেন, আওয়াজ করেন না, সাইলেন্ট। এখন দেখেন, এই যে প্রতিটা কলামের নাম পেয়েছেন, প্রতিটা রোর নাম পেয়েছেন, প্রতিটা সেলের নাম পেয়েছেন, এবং ফর্মুলা বারের কি কাজ সেটাও আপনি অলরেডি জানতে পেরেছেন। অর্থাৎ ফর্মুলা বার হলো আমরা যখন যে সেলের মধ্যে কাজ করি সেই সেলটার মধ্যে কি কি লিখলাম এটা এখানে দেখাবে। কোথায় দেখাবে? ফর্মুলা বার। আর আমাদের কোন সেলের মধ্যে কাজ করতেছি সেই সেলটার নাম দেখাবে নেম বক্স। যেমন আমরা 0101 দিলাম, দেখেন তো ফর্মুলা বারে কি শো করতেছে? 0101। তার মানে হলো যখন যে সেলের মধ্যে যা কিছু লিখবো সেটা ফর্মুলা বার দেখাবে। ক্লিয়ার? জি এই যে এগুলোকে কলাম বলে, 1 2 3 4, এগুলোকে কি বলে? কলাম বলে র, কি বলে? শুধুমাত্র সিঙ্গেল ঘরগুলোকে কি বলে?
সেল সেল। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু পরিচয়গুলো জেনেছি। এগুলোকে বলা হয় কলাম, ডান দিক থেকে বাম দিকে এগুলোকে বলা হয় রো, শুধুমাত্র একটা ঘরকে বলা হয় সেল, আর পুরোটাকে একত্রে কি বলা হয়? টেবিল টেবিল। পুরোটাকে একত্রে কি বলা হয়? টেবিল বলা হয়। টেবল ঠিক এই যে মাইক্রোসফট এক্সেল এর মধ্যেও পুরাটার একটা নাম আছে। প্রত্যেকটা কলাম, রো, সেলের নাম পেয়েছেন, কিন্তু পুরাটা শীটের একটা নাম আছে, যেটাকে বলা হয় ওয়ার্কশিট বা শুধুমাত্র শীট বলা হয়। পুরা পেজটাকে কি বলা হয়? ওয়ার্কশিট বলে। ওয়ার্কশিট মাইক্রোসফট ওয়ার্ড এর ক্ষেত্রে আমরা এই পৃষ্ঠাটার নাম দিয়েছিলাম ডকুমেন্ট, তাই না? কিন্তু জি, মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে ডকুমেন্টটার এই পুরো পেজের নাম হলো ওয়ার্কশিট। কি নাম? ওয়ার্কশিট ওয়ার্কশিট। ওয়ার্ক কাজের জায়গা, কাজের একটা পৃষ্ঠা, কাজের একটা প্লেস, ওয়ার্কশিট। ওকে, এই যে প্রত্যেকটা শীট এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানের মধ্যে শীট 1, শীট 2, শীট 3, আরো যদি শীট দরকার হয় তাহলে শীট নিউ শীটে ক্লিক করব, আরেকটা দরকার হলে আরেকটা শীট ক্লিক করব। এভাবে প্রত্যেকটা শীটের মধ্যে আলাদা আলাদা পেজ শো করতেছে। বাট এইখানে পেজটা হলো এতটাই বিশাল আকার যে আপনার এখানে পেজ হিসেবে যদি আপনি গুনতে যান, কমপক্ষে আপনার 1000-এর উপরে পেজ আছে। কমপক্ষে 1000-এর উপরে কি আছে? পেজেস পেজ আছে। কমপক্ষে 1000-এর উপর পেজ আছে। তাহলে কমপক্ষে যদি 1000-এর উপর পেজ থেকে থাকে, তাহলে তাও আবার একটা শীটের মধ্যে, এক্সেলের একটা শীটের মধ্যে যদি 1000-এর উপর পৃষ্ঠা থাকে আমাদের, তাহলে আপনি বুঝে নিতে পারেন যে এটা কতটা বিশাল। এবার আসেন ওয়ার্কশিট 1, 2, 3 এগুলো হলো এক্সেলের জন্য পেজ। বাট আমরা আমাদের যে পেজগুলো প্রিন্ট আউট করি, সেই প্রিন্ট আউট সাইজ হলো যে দুটো দেখেন, প্রতিটা ঘর মানে হলো একটা একটা পৃষ্ঠা। প্রতিটা ঘর মানে কি? একটা একটা, পৃষ্ঠা কিন্তু শীট কিন্তু একটা, পুরাটা একটা। আপনি যখন প্রিন্ট করতে যাবেন তখন দেখবেন যে অনেকগুলো পেজ। আবার এখানে শীট 1, শীট 2 মানে হলো এই এক্সেলেরই একটা পেজ, এক্সেলের একটা পেজ 2, এক্সেলের একটা পেজ 3, এরকম প্রত্যেকটা ইয়ে আলাদা আলাদা। দুইটা পেজের মধ্যে কিন্তু তফাৎটা বোঝে নাকি? এখানে যে শীট, সেই শীট অনুযায়ী হলো এক্সেলের একটা পৃষ্ঠা, শীট অনুযায়ী এক্সেলের কি একটা পৃষ্ঠা। কিন্তু এক্সেলের একটা পৃষ্ঠার মধ্যে আমাদের A4 সাইজের যে সাইজ আমরা প্রিন্ট আউট করি, এরকম একটা পৃষ্ঠার মধ্যে নাহলে 1000-এর উপরে পৃষ্ঠা আছে। তাহলে কত বড় স্পেস এটা। আচ্ছা, আরো সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলি, এই যে ABCD রয়েছে না, এই ABCD হলো একটা শীটের মধ্যে 256টা কলাম আছে। কয়টা? 56টা। 256। এই একটা শীটের মধ্যে, এই একটা শীটের মধ্যে 256টা কলাম আছে। কলাম, কলাম কোনগুলোকে বলে? এবিসিডি ABCD এগুলোকে বলে। কলাম কোনগুলোকে বলে? এবিসিডি কি? এবার আসেন এই একটা পৃষ্ঠার মধ্যে প্রায় প্রায় 10 লক্ষ প্লাস, প্রায় কি 10 লক্ষ প্লাস 10 লক্ষ রো, রো কি আছে? রোয়াস 10 লক্ষ প্লাস এই রো আছে। এক্সেলের একটা পৃষ্ঠায়। কিভাবে বুঝলাম? আমি কি এমনি বলতেছি না, দেখেন নিচের দিকে দেখেন, আমি আপনাদেরকে দেখেন এখানের মধ্যে 1, 2, 3, 4, 5 একদম সর্বশেষ কলমে গেছি, আপনার লাইনে গেছি, দেখেন কি লেখা আছে এখানে, জি স্যার বলেন 10 বলেন লক্ষ কি আছে? 4,000 10 লক্ষ 10 লক্ষ 48,576 48,576
তাও কি একটা শীটে 10,48,576 এক একটা পৃষ্ঠার মধ্যে আমরা যে A4 সাইজের পৃষ্ঠা করি না, সেই পৃষ্ঠার মধ্যে 20 থেকে 25 জন, সর্বোচ্চ গেলে 30 জন মানুষের নাম এন্ট্রি করা যায়। কথা বুঝতে পারছেন? জি A4 সাইজের আমরা যে প্রিন্ট করি, যেমন আপনার শিক্ষার্থীদের নামগুলো আপনি এন্ট্রি করবেন, হাজিরা খাতা উঠাবেন, যে হাজিরা খাতার মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে কয়জন সর্বোচ্চ এন্ট্রি করতে পারবেন? 30 জন। 30 জন। 30 জন। থেকে 30 মানে 20 থেকে 25 হলো 30 perfect। জন। 20 থেকে 25 হলো সাইজ কি পারফেক্ট সাইজ। পারফেক্ট। এর থেকে বেশি যদি দেন তাহলে আরো ছোট ছোট হয়ে যাবে। তা আমি এর থেকে বেশি ধরলাম, 30 ধরলাম, তাহলে 10,48,576 ভাগ 30, বাকি দিলাম 30। মানে 30টা করে লাইন যদি আমরা ভাগ করি তাহলে 10,48,576টা নাম এন্ট্রি করার জন্য কয়টা পৃষ্ঠা লাগবে? দেখেন, 34,952। 952। আমি তো বলছিলাম 1,000। আমি কি বলছিলাম? 1000। 1,000। আচ্ছা, এখনো কথা কিন্তু শেষ হয়নি। 34,952 আমাদের শুধুমাত্র উপর থেকে নিচের দিকে যদি আসি এই হিসাবে, পাশে আছে না পাশ, জি 256টা কলাম না? জি। একটা পৃষ্ঠার মধ্যে যদি আপনি 31 মাস হয় তাহলে কলাম কয়টা লাগবে? 31টা। 31টা। এটার সাথে যদি আরো এক দেন তাহলে কয়টা লাগে? মানে আরো এক মানে হলো নাম আর কি, নাম থাকবে আর হাজিরা খাতা সিস্টেম করবো আর কি। তাহলে আমি একটা 32 মধ্যে 32টা। একটা এক্সেল শিটের মধ্যে কয়টা ইয়ে করবো সেটা বের করার জন্য আর কি। মানে কয়টা পেজ আছে এটা আপনাকে আপনার কনসেপ্টে ক্লিয়ার করার জন্য, যে যে কতটা বিশাল একটা এরিয়া এটা বোঝানোর জন্য। তাহলে কত? 32। 32। 32,952 খেয়াল রাখেন, হ্যাঁ। জি 256 ভাগ দিলাম 32। তাহলে আমার এই দিক দিয়ে ডান পাশের সাইড যেতেছে কয়টা? 8টা। 8টা। তাহলে উপর থেকে নিচের দিকে পেজ দেখতেছে 34,952। 52। তো 34,952 যদি 30টা করে বা 32টা করে কলাম ধরে ডান দিকে যাই, 256 পর্যন্ত যদি ফিল আপ করি তাহলে দেখেন কত পেজ আছে। 34,952। দেখ কি 2,79,616। তার মানে 2,79,616টা A4 সাইজের পৃষ্ঠা এই একটা এক্সেল শীটের মধ্যে, মাত্র শীট নাম্বার 1-এ। শীট নাম্বার 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, আরো যদি দরকার হয় আমরা আরো অ্যাড করতে পারবো। এই দেখছেন একটা শীটের মধ্যে কতগুলো লোকের নাম আপনি এন্ট্রি করতে পারবেন। মানে একটা শীটের মধ্যে আপনার মাদ্রাসার A to Z সব শিক্ষার্থীদের বছরকে বছর যতগুলো পড়ে গেছে, তারা পড়ে গেছে, সবার নাম আপনি এন্ট্রি করতে পারবেন। তাও আপনার একটা পৃষ্ঠা শেষ হবে, একটা শীট। আর এবার আসেন, পরিচয় জানলাম, এটার পাওয়ারটা সম্পর্কে অবগত হলাম। ডান পাশে আসেন স্ক্রল বার। স্ক্রল বারের মাধ্যমে পেজের উপর নিচে যাই। স্ক্রল বার দুই ধরনের হয়, ডান দিক বাম দিক, যেটাকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল বলে। ভার্টিক্যাল হলো উপর নিচ, আর হরিজন্টাল মানে হলো ডান বাম, নিচের দিকে। নিচের দিকে রয়েছে আমার জুম ইন জুম আউট এবং আমার পেজ মুড। আমি এখান থেকে পেজ মুড পরিবর্তন করতে পারি। এবং সবার নিচে রয়েছে আমাদের স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার, যেটার মধ্যে আমাদের ঘড়ির টাইম ইত্যাদি গুলো আমরা পাই। এই ছিল মাইক্রোসফট এক্সেলের স্কিল পরিচয়। কি স্কিল পরিচয়। এবার দেখেন এটা কাজ করে কিভাবে।
এটা কাজ করে কিভাবে দেখেন? এক্সেল এর কাজ কি বলেন? এক্সেল এর হিসাব কাজ হিসাব নিকাশ হিসাব করা। করা। হিসাবটা আমরা কি দিয়ে করি বলেন দেখি? যোগ যোগ দিয়ে, যোগ বিয়োগ দিয়ে। যোগ বিয়োগ গুণন ভাগ। ভাগ। কথা বলেন, যোগ বিয়োগ গুণন ভাগ ভাগ। ভাগ। এগুলোর মাধ্যমে মূলত যোগ আমাদের হিসাব নিকাশ গুলো করা হয়। আমরা হয়তো ভাগ করি কোনো অংশকে, অথবা কোনো অংশকে গুণন দ্বারা বৃদ্ধি করি, অথবা কোনো অংশকে কোনো একটা অংশ দ্বারা মাইনাস করি, অথবা কোনো একটা অংশের সাথে কোনো একটা অংশ যোগ করি, তাই না? এগুলোর মাধ্যমেই তো কি হয়? হিসাব নিকাশ যোগের কাজ বা হিসাব নিকাশের কাজ। এগুলোকে মূলত বলা হয় অপারেটর। কি বলা হয়? অপারেটর অপারেটর বলা হয়। কি বলা হয়? অপারেটর অপারেটর বলা হয় বলতে, যেমন রিক্সাওয়ালা, এটা রিক্সার অপারেটর। জেনারেটর অপারেটর বলি না? জি জেনারেটর অপারেটর। এক এক জায়গায় এক এক পরিচালককে এক এক নামে মানুষ ব্যবহার করে। পরিচালককে এক এক জায়গায় এক এক নাম হিসেবে কি করে? ব্যবহার করে। যিনি প্লেন চালান তার নাম পাইলট, বাট মূল তার পেশা কিন্তু ড্রাইভিং করা। আপনি তাকে ড্রাইভার বললেও ভুল হবে না, হবে? কিন্তু যেহেতু উন্নত উন্নত জাহাজ তিনি পরিচালনা করেন, এর জন্য ওনাকে কি বলা হয়? পাইলট। আবার দেখেন যারা জাহাজ চালায় তাদেরকে ক্যাপ্টেন বলে। আবার যারা দেখেন যারা বাস চালায় তাদেরকে ড্রাইভার বলে। আবার দেখবেন যারা রিক্সা চালায় তাদেরকে রিক্সাওয়ালা বলে। যারা ভ্যান চালায় ভ্যানওয়ালা বলে। আবার যারা দেখবেন যে আপনার এই যে জেনারেটর চালায় তাদেরকে জেনারেটর অপারেটর বলে, তাই না? এই সবগুলো হলো পরিচালক। সবগুলো কি? পরিচালক। যিনি বিমান চালক তিনি বিমান পরিচালনা করেন। ডান দিকে যেতে বললে তিনি ডান দিকে যান, বাম দিকে বললে বাম দিকে। ওকে, ঠিক আমরা আমাদের যোগফলের কাজগুলো যেভাবে করি সেগুলো মূলত হলো অপারেটর। এক এক অপারেটরের এক এক কাজ, এক এক অপারেটরের এক এক কাজ। অপারেটর গুলো কিভাবে কাজ করে সেটা বুঝেন। যেমন এটা যোগ করে, এটা বিয়োগ করে, এটা ভাগ করে, এটা গুণন করে। আমি এখানে কিছু বর্ণ দিয়েছিলাম, আমি এগুলো কেটে দিলাম, কালারটা থাকুক। যেমন বাম পাশে অ্যারাবিক, বেঙ্গলি, ইংলিশ এন্ড ম্যাথ, এই চারটা সাবজেক্টের মাহমুদ কত কত পেল সেটা আমরা যোগ করব না ভাগ করব? যোগ করব যোগ করার জন্য সাধারণত আমরা ক্যালকুলেটরে কিভাবে যোগ করি বলেন? 41 যোগ 50 যোগ 41 100 যোগ যোগ 15। 50 যোগ 100 যোগ 15 যোগ সমান সর্বশেষ ব্যবহার করি সমান সমান। জি, সর্বশেষ ব্যবহার করি কি? সমান সমান এই সমান সমানটা মূলত ইকুয়ালস। এই সমান সমানটা মূলত এটার নাম কি? ইকুয়াল ইকুয়ালস। এক্সেলের ক্ষেত্রে আর ক্যালকুলেটরের মধ্যে ভিন্নতা হলো এই জায়গায়, এক্সেলের শুরুতে সমান সমান দিতে হয় আর ক্যালকুলেটরের শেষে গিয়ে সমান সমান দিতে হয়। আমি বুঝাতে পারলাম? সমান সমান যখন আপনি এক্সেলের শুরুতে দিবেন তখন কম্পিউটার বুঝতে পারে যে আমাকে কোন একটা ফলাফল বের করার জন্য বলা হচ্ছে। সেটা ভাগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, যোগ হতে পারে। আমরা এখানে যোগ করব, তাহলে শুরুতে কি দিতে হবে? সমান 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 ইকুয়াল দিলাম ইকুয়াল। এবার বলেন আপনাদের কি অনুযায়ী বলেন? 41 41 যোগ যোগ 50 50 যোগ 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 100 100 100 যোগ 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 15 15 সমান সমান এখানে লাগবে না। কেন লাগবে না? সমান সমান কোথায় ব্যবহার করেছি? আগে বারবার আগে ব্যবহার। এবার আমরা একটা ইন্টার দিই।
ইন্টার দিলে আমাদের যোগফল বের হয়ে গেছে, দেখেন। বুঝতে পেরেছেন? জি ভাগ করলে গুণ করলে স্যার এটা যোগফলের অপারেটরের কাজ। যোগফল অপারেটর কি করেছে? যোগ করে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, জি এখন দেখেন, আমার এখানে যদি কোনো কিছু প্লাস মাইনাস করি, আমি যদি এখানে কোনো কিছু প্লাস মাইনাস করি, যেমন 45, তাহলে আমার এখানে কি দিতে হবে বলেন? বুঝি নাই স্যার, ওই যে নয়েজ আসতেছে। আমার এখানে ছিল 45, যার এখানে আওয়াজ হয় বন্ধ করেন। বাড়িতে আছে। খেয়াল স্যার করেন, কথা বুঝাইতেছে না এখানের মধ্যে আমার ছিল 41। 41 হিসেবে আমার এই চারটা মিলে যোগফল হয় 206। আমি যখন এখানে 41 এর জায়গায় 45 করলাম, তাহলে আমার এখানে কি করতে হবে? আবার 206 তো রয়ে গেল, কিন্তু আমি তো আরো 4 বাড়াইছিলাম, সেই হিসেবে 210 হওয়ার কথা ছিল, কিন্তু জি 206 আছে। কত আছে? 6 কেন 206 আছে? সমান প্রথমে এসাল আমরা ফর্মুলা বার 41 খেয়াল যোগ করেন, করি। ফর্মুলা বার খেয়াল করেন, ফর্মুলা বার খেয়াল করেন। 41 আছে, দেওয়া আছে 41 হ্যাঁ, আমরা 41 দিয়েছিলাম, 41 আমরা রয়েছে। ফর্মুলা বারে কি দেখাচ্ছে? যোগ স্যার দিতে হবে নাকি স্যার? আমি যেটা জিজ্ঞেস করতেছি উত্তর দেন। ফর্মুলা বার কি দেখাচ্ছে? 41 ফর্মুলা বারে দেখাচ্ছে ইকুয়াল 40 41 যোগ 50 115। 50 41 যোগ দেখাচ্ছে, জি 41 দেখাচ্ছে, কিন্তু আমার এখানে ফল ছিল কি? ফলাফল আগে ছিল 100, এখন আছে 45। এই ভাই, যারা এখানে কথা বলেন ইয়ে করেন, বন্ধ করেন। যাদের এখানে কথা হয় বন্ধ করেন। এটা গণিতের ক্লাস, এটা যে এ ফর অ্যাপেল, বি ফর বল, এই ক্লাস না। এখানে মধ্যে ফর্মুলা বার দেখাচ্ছে 41, কিন্তু এখানে ফলাফল ছিল মূলত কি? 45। যেহেতু আমি এখানে যোগ করার সময় 41 উল্লেখ করেছি, তাই আমার এই ফলাফলটা অটোমেটিক আপডেট হয় নাই। তাহলে আমাকে এই জায়গায় গিয়ে আবারও 45 দিতে হবে, তখন গিয়ে আমার 210 হবে। এভাবে আমি 50-এর জায়গায় যদি আমি 60 করে দিই, তখন এটা আপডেট হবে না। কেন? আমাকে ফর্মুলা বারে গিয়ে আবার কি দিতে হবে? এখানে 60 করে দিতে, জি তখন কি আপডেট হবে। তাহলে এইভাবে ম্যানুয়ালি কয় ধরনের কয়বার চেঞ্জ করব? এইভাবে যদি ম্যানুয়ালি কাজ করতে যাই, তাহলে তো আমার বিশাল সময় লাগবে। এত জি। প্যারা না নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হিসাব নিকাশ করে দিলে তো হয়, তাই না? ফর্মুলা এক্সেল যদি এইটুকু আমাকে হেল্প করতে না পারে, অটোমেটিক যোগফল বের করে দিতে না পারে, তাহলে আমার এক্সেলের দরকারটা কি? জি এক্সেল আপনাকে আপনার উপকার আসবে ঠিকই, কিন্তু তার নিয়ম অনুযায়ী। কার নিয়ম অনুযায়ী? তার নিয়ম অনুযায়ী এক্সেলের নিয়ম অনুযায়ী। এক্সেল নিয়ম হলো, এক্সেলের কথা হলো, তুমি আমাকে বলছো 45 যোগ করো, 45 যোগ করছো। 60 যোগ করো, আমি 60 যোগ করছি। তুমি আমার ফর্মুলা বার দেখো, তুমি যা যা বলছো আমি তা যোগ করছি কিনা। যদি যোগ করে থাকি তাহলে তা ফলাফল বের করে দিলাম। এক্সেলে কথা হলো, তুমি আমাকে যেভাবে বলছো আমি ওইভাবে করছি। তুমি যদি আমাকে বলতা যে আমার এই এই হিসাবগুলো করে দে, তাহলে দেখতা যে আমি কিভাবে করি। তাহলে এক্সেলের ফর্মুলা অনুযায়ী এখন আমরা কাজ করব। কি অনুযায়ী? এক্সেলের ফর্মুলা অনুযায়ী এক্সেলের ফর্মুলা হলো ঘর। এক্সেলের ফর্মুলা কিন্তু নাম্বার না। এক্সেলের ফর্মুলা কি? নাম্বার না। ঘর। বুঝতে পারছেন? এই ঘর যখন আপনি উল্লেখ করবেন, তখন এই ঘরের মধ্যে যতবারই আপডেট হবে, ফলাফলটাও ততবার আপডেট হবে। আপনি যেহেতু নাম্বার উল্লেখ করে দিচ্ছেন, যার কারণে এখানে আর আপডেট হয় না। এখানে আপডেট হওয়ার জন্য, এখানে আপডেট হওয়ার জন্য শর্ত কি ছিল? ঘর উল্লেখ করা। ঘর উল্লেখ করে। ঘর বলতে কি? 45
45টা কোন ঘরে আছে? বি বি থ্রি বি থ্রিতে। তাহলে আমি এখানে সমান সমান দিয়ে কি দিব বলেন? বি থ্রি দিলাম বি থ্রি। এখন বি থ্রি যখন দিয়েছি বার করে এবার যোগ দিলাম। 60 কোন ঘরে আছে? 60 বলেন। 60 সি থ্রি T3 তারপর সি ডি সি থ্রি থ্রি D3 ডি থ্রি তারপর ই থ্রি এখানে কোন ঘর কি উল্লেখ আছে? 45, 60, 115? না এখানে উল্লেখ আছে অমুক ঘর, অমুক ঘর, অমুক ঘর, অমুক ঘর। এটা হলো এক্সেলের থিওরি। এটা কি এক্সেলের থিওরি? দেখেন ইন্টার দিলাম, দেখেন 220 চলে আসে। শুধু 220 এসে বোঝা নাই কিন্তু 100 টাকা যদি আপনি 85 বানায় দেন অটোমেটিক মাইনাস হয়ে যাবে। দেখেন বুঝছে? জি 45 কে যদি 33 বানান অটোমেটিক মাইনাস হয়ে যাবে। আবার 45 কে যদি আপনি 99, 33 কে 99 বানান তাহলে দেখবেন অটোমেটিক আপডেট। এই যে অটোমেটিক আপডেটটা হচ্ছে, অটোমেটিক যে আপডেটটা হচ্ছে এটা কিসের ফলাফল? ফর্মুলা হ্যাঁ, ঘরের ফলাফল। ঘরের জি এটা কি ঘরের ফলাফল? আপনি ওই ঘরটা উল্লেখ করার কারণে ওই ঘরের মধ্যে যখন যে ঘটনা ঘটবে তার ফলাফল এখানে চলে আসবে। সংখ্যা দিতে হবে জি এটা হলো এক্সেলের পাওয়ার। বুঝতে পারছেন? জি জি তাহলে আপনি এখন কোন থিওরিতে কাজ করবেন? আপনার ওই 41, 60, 85, 15 এই থিওরিতে ঘরের মধ্যে নাকি এক্সেলের থিওরিতে বলেন? এক্সেল এক্সেল থ্রিতে মানে হলো এক্সেলের যা কাজ করব এক্সেলের থিওরিতে। তাহলে কি হবে? এক্সেল আমাকে খুব দ্রুত গতিতে হিসাব নিকেশ বের করে দিবে, খুব দ্রুত গতিতে। আচ্ছা এবার আসেন লাগলে এটা লয়ে যায় পরের সাইডে লাগলে এটা লয়ে যায় আওয়াজ করেন না ভাই। খেয়াল করেন, দ্বিতীয় ঘরটা কোন কালার? গ্রিন গ্রিন সবুজ কালার। দ্বিতীয় ঘরটা কোন কালার? সবুজ সবুজ কালার এই সবুজ কালার উপরে কোন অপারেটর আছে? জি 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 থ্রি মাইনাস 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 জি জি অপারেটর বলছিলাম, আমি তো আর সেল বলি নাই। জি মাইনাস মাইনাস বা বিয়োগ। জি জি এখন দেখেন আমরা 277 থেকে ধরেন 50 মাইনাস করি, তাহলে আমাদের কি করতে হবে বলেন দেখি? ইকুয়াল দিতে হবে, সমান সমান F তারপরে 277 F minus F3 minus B3 হ্যাঁ, D3 -50 C3 কেন? sorry sorry 50 50 50 কোন ঘরে আছে? জি না আমি তো এখানে উল্লেখ করে দিয়েছি অ্যামাউন্ট, 50 স্যার তাহলে এখানে দিতে হবে 50। আমি কিন্তু কোনো ঘর উল্লেখ করি না, আমি বলছি 277 থেকে 50 মাইনাস করো। তার মানে হলো 50 তার কোনো ঘরকে উল্লেখ করিনি, 50 মাইনাস করো। F3 তাহলে আমি F3 থেকে মাইনাস করলাম, 50 মাইনাস করলাম, তাহলে 277 থেকে 50 গেলে আর থাকে কত? 227 227। ফলাফল পাইছেন? জি পরবর্তী ঘরটার কি কালার বলেন? অরেঞ্জ। পরবর্তী কালার কি? অরেঞ্জ। অরেঞ্জ অরেঞ্জের মধ্যে কি বসবে বলেন? অপারেটর নাম কি? ভাগ ভাগ মানে টুকরা করা। ভাগ মানে কি? ডিভাইডার ভাগ করা। ভাগ মানে টুকরা করা। কি বলেন? কয় টুকরা? তোমরা 12 জন আছো, তাহলে কয় টুকরা হবে? 13 টুকরা। আমরা এখানে আছি 10 জন, তাহলে টুকরা হবে কয়টা? 9টা। 10টা 10টা 10টা। এটা হলো ভাগ। এক কথায় ভাগ মানে হলো কোনো অংশকে টুকরা করা, কোনো অংশকে কি করা? টুকরা করা। তো কয় টুকরা টুকরা করা। করবে? কয় টুকরাটা করবে?
সেটা হয়তো কোনো ঘর থাকতে পারে নির্দিষ্ট, অথবা নির্দিষ্ট আপনার পার্সেন্টেজ থাকতে পারে। অর্থাৎ 227 কে আমরা 10 জন মিলে যদি ভাগ করি, তাহলে আমাদের গড়ে কত করে আসবে? এই ফলাফলটা বের করতে হলে আমাকে কি করতে হবে বলেন? G3 সমান সমান 10। বল দিতে হবে প্রথমে। বলেন। জি G3 ডিভাইডেড হ্যাঁ, ডিভাইডেড ভাগ ভাগ চিহ্ন দিতে হবে। হ্যাঁ, 10 বুঝি নাই। ভাগ 10। এই, তুই 10 ভাগ করে দিই, তাহলে 10 দিতে হবে। 10 দিতে হবে। আমি তো আপনাদেরকে বলে দিলাম মাত্র যে আমরা জি। এখানে 10 জন আছি, 227 ভাগ দিলে আমাদের প্রত্যেকে আমরা কত করে পাবো, এটা তো বলে দিলাম। 10 দিয়ে করতে হবে স্যার। আমাদের কারণে সমান তাহলে আমরা প্রত্যেকে কত করে পাবো? 22.7। 22.7। জি 22.7। 7 তার মানে হলো এটাকে ভাগ বলে, এভারেজ। ভাগ মিন এভারেজ, ভাগ করা, Average. টুকরা করা। আচ্ছা, পরবর্তী ঘরটা কি কালার আছে? নীল এটার অপারেটর নাম কি? গুণ গুণন তাহলে 22 কে যদি আমরা 9 ভাগ দিই, 9 দিয়ে গুণন করি, এই 22.7 কে যদি আমরা গুণ 9 দিয়ে গুণন করি, তাহলে কিভাবে কি করতে হবে? H3 equal H3 9 এন্টার তো কত হলো? 204.3 আচ্ছা, তার মানে হলো বিষয় কিন্তু সেম, তাই না সবগুলো? জি শুধু মাঝখানে একটা অপারেটরটা ব্যবহার করতে হবে। এটার মধ্যে আমরা কি করেছি? যোগ 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 ব্যবহার করতে। এটার মধ্যে আমরা কি করেছি? অমুক ঘর মাইনাস ঘর। করেছি মাঝখানে। এটার মধ্যে আমরা কি করেছি? অমুক ঘর মাঝখানে ভাগ চিহ্ন ব্যবহার করেছি। জি এটার মধ্যে আমরা কি করেছি? অমুক ঘর মাঝখানে গুণনফল ব্যবহার করেছি। এই কিন্তু সিস্টেম সব সেম, সিস্টেম সব সেম। সেম অর্থাৎ শুরুতে ইকুয়ালিটি দিতে হবে, এরপর কোন ঘরের সাথে কি করতে চাই এবং কিভাবে করতে চাই। তাহলে আমাদের ফলাফল চলে আসলো। এই তিনটা তো প্রায় সেম, এই তিনটা তো প্রায় কি সেম সেম, কি সেম, শুধুমাত্র মাঝখানে ওই অপারেটরটা ব্যবহার করেছি। এটার মাঝখানে ব্যবহার করেছি মাইনাস, এটার মাঝখানে ব্যবহার করেছি অবলিক, এটার মাঝখানে ব্যবহার করেছি স্টার। এগুলো স্টার হলো গুণফল, ভাগ হলো, অবলিক হলো এটি ভাগ চিহ্ন, এবং আমাদের মাইনাস হলো এটা কি বিয়োগ চিহ্ন। এই তিনটা পদ্ধতি প্রায় সেম। এই পদ্ধতিটা আবার একাধিক ভাবে করা যায়। এই পদ্ধতিটা আবার কিভাবে করা যায়? একাধিক ভাবে করা যায়। কিভাবে একাধিক ভাবে দেখেন। প্রথমত আমরা কি করেছি দেখেন তো ফর্মুলা বারে। B3 যোগ C3 যোগ D3 যোগ হ্যাঁ, ইকুয়াল B3 যোগ C3 যোগ D3 যোগ E3 এন্টার আচ্ছা, একটা হলো ক্লিক প্লাস, হলো সাব, আর হলো অটো সাব। বুঝে আসছে? জি যোগ করার সব পদ্ধতি সাধারণত চারটা। কয়টা? 4টা একটা হলো ম্যানুয়াল, যেটা আমরা ওই যে 99 প্লাস 60 প্লাস 85 প্লাস এটা করেছি। এটা কিন্তু আমাদের থিওরি, এক্সেলের থিওরি না। এক্সেলে যেহেতু কাজ করতে হবে, তাহলে এক্সেলের থিওরিতে কাজ করতে হবে। এর জন্য ওই পদ্ধতি ব্যতীত বাকি তিনটা পদ্ধতি রয়েছে যোগ করা। এর মধ্যে থেকে আমরা ক্লিক প্লাস এটা শিখেছি, বি3 প্লাস সি3 প্লাস
D3 ক্লাস, তাই না? জি আরেকটা পদ্ধতি হলো সাম, সমান সমান দিয়ে সাম দিবেন, একটা ব্র্যাকেট। আমার এখানে কয়টা ঘরকে যোগ করতে হবে বলেন দেখি? 4টা। 4টে ঘরকে এই 4টা ঘরের শুরু ঘরের নাম কি? B3 এখানে B3 দিয়ে দিব। B3 দেওয়ার পর একটা ক্লোন দেব, কি দেব? ক্লোন। ক্লোন সর্বশেষ ঘরের নাম কি? E3 এখানে একটা E3 দিয়ে দেব। এবার ব্র্যাকেট যে ফার্স্টটা দিয়েছি, এবার ব্র্যাকেট লাস্টটা দিয়ে দেব, ক্লোজ। খেয়াল করেন আবার, সাম হলো যোগ করার একটা সূত্র। সাম হলো যোগ করার একটা কি সূত্র। সূত্র। এই সামের মাধ্যমে আমরা যোগ করার একাধিক ঘরের শুরু এবং শেষ এবং মিডল একটা ক্লোনের মাধ্যমে আমরা পূর্ণ হিসাবটা যোগ করতে পারি। মাত্র 2টা ঘরকে উল্লেখ করে, মাত্র 2টা ঘরকে উল্লেখ করে। উল্লেখ করে। কোন কোন ঘর? শুরুর ঘর, শেষ ঘর। শুরুর ঘর, শেষ ঘর। আমরা বলি না এই অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, মানে এটা থেকে এটা। অথবা আরো সহজ ভাবে বুঝাইতে পারি যে 11 থেকে 15, তাহলে আপনি কি বুঝবেন? 11 আর 15, না, 11 থেকে 15 পর্যন্ত। 13, 11 14। থেকে 15 দিয়ে আপনি কি বোঝেন? 11 আর 15 না না স্যার, 11 থেকে নাকি 15 11, পর্যন্ত। 12, 13, 14, 15 জি বলেন? 11 12 13 14 15 11, 12, 13, 14, 15। কিন্তু এটাকে সংক্ষেপে করার জন্য মাঝখানে আমরা একটা ব্যবহার করি হাইপেন, তাই না? জি আমি সহজভাবে বলি, যদি বলি যে আমরা 13 থেকে 85, তাহলে কি আমরা এবার বলবো 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এবার 85 পর্যন্ত যাবো? জি নাকি না 13 হাইপেন 85 দিই? 13-85 দিব। ঠিক এই জায়গার মধ্যে আমার বিষয়টাও ঠিক এইভাবে, এমন বিষয়টা এখানে কি সেম, শুধুমাত্র এখানে হাইপেনটা ব্যবহার করা যায় না। এই কারণে হাইপেন একটা অপারেটর। কিসের অপারেটর বলেন দেখি? মাইনাসের অপারেটর। মাইনাসের অপারেটর। তা আমি যদি এখানে হাইপেন ব্যবহার করি, তো এক্সেল বুঝে ফেলবে যে B3 থেকে E3 মাইনাস যাবে। তো এক্সেল কে বুঝাইতে হলে থেকে বুঝাইতে হয় ক্লোন দিয়ে। এক্সেল কে থেকে বুঝাইতে হয় কি দিয়ে? ক্লোন দিয়ে। তাহলে যতগুলো সূত্র আসবে, ওই সূত্রগুলোর মধ্যে যদি আপনি ক্লোন পান, তাহলে আপনি কি বুঝবেন? থেকে। কি বুঝবেন? থেকে। মানে আপনি কি বুঝবেন? যেমন B3 ক্লোন E3, এটা দিয়ে আপনি কি বুঝবেন? আমি তো আপনাকে B3 বলতে পারতাম, ভাই B3 দিবেন এবং শেষ ঘর উল্লেখ করে দিবেন, শেষ। কিন্তু আমি এটাকে ভাঙার কারণটা কি? সামনে যতগুলো সূত্র আসবে বা এই ধরনের যতগুলো সূত্র দেখবেন যেখানে মধ্যে ক্লোন থাকে, তাহলে আপনি সহজে যাতে বুঝতে পারেন এটা থেকে বোঝানো হয়েছে। তার মানে হলো ক্লোন কিসের ক্ষেত্রে ব্যবহার করে? এক্সেলে থেকে। থেকে। তাহলে B3 থেকে E3 মানে কি? এর মধ্যবর্তী যত ঘর আছে সবগুলো ঘর যোগফল কত? ইন্টার কত? 277। 200। আমি এখানে এখন 48 দিলাম, তাহলে কত হলো? 292। 292। তাহলে ওই যে ক্লিক, আমরা যে B3 C3 D3 E3 এভাবে যে উল্লেখ করছি, ওটা থেকে এটা আরো সহজ হলো না? জি এটা আরো তাড়াতাড়ি হয়েছে। জি। তাই না? এই যে মনে আছে ইসুদ্দুলেখা, এই ইসুদ্দুলেখা না, এটা কি কয়? আরে সিংহাসন নিয়ে আসতে যাই, বাদশাহ সুলাইমান। বাদশাহ সুলাইমান আর হলো একটা মহিলাটার নাম কি? রানী বিলকিস বিলকিস। বিলকিস ওই যে বললো না বাদশাহ সুলাইমান ইসলামের ইয়েতে যে জিনরা ছিল যে কে দ্রুত গতিতে
বিলকিসের সিংহাসন আমার সামনে নিয়ে আসতে পারবা? এক একজন এক একটা দিল। সর্বশেষ কোরআনের আমলের উপর যে করতে সে একটা কি দিল, আপনার চোখের পলকে আমি নিয়ে আসতে পারবো। আপনার চোখের পলকে আমি নিয়ে আসতে আমি পারবো। কথাটা আছে না? জি অনেক ধরনের আছে, কিছু কোরআন হাদিস থেকে, কিছু অন্যান্য ইয়েগুলো থেকে। তো সব মিলিয়ে যেটা মূলত বুঝাতে চাচ্ছিলাম, এটা চোখের পলকে তার সিংহাসন নিয়ে আসাটা, এটা কিন্তু সাধারণ কোনো কথা না, তাই না? জি তো এইখানেও এরকম একটা চোখের পলকে যোগফল টানার একটা সূত্র আছে। সাম এখানেও কি মানে এই যে কি আপনি যে অনেক কিছু লিখলেন, ক্লিক করলেন অথবা থাম দিলেন, কোনোটাই করা লাগবে না, শুধুমাত্র এই কার্সর পয়েন্টটাকে রেখে আপনি অটো সামের মধ্যে দুইবার ক্লিক করবেন, ফলাফল চলে আসবে। এই জায়গার মধ্যে অটো সামের মধ্যে কি করলাম, ডাবল ক্লিক করলাম, আমার চোখের পলকের মধ্যে কিন্তু এই চারটা ফলাফল চলে আসছে, দেখেন। আবার খেয়াল করেন, আমি অটো সামে ডাবল ক্লিক করলাম, আসছে। জি তাহলে আপনি যে যে সামটা লিখে অনেক সময় কাটাইতেন, এটা কি আর প্রয়োজন আছে? জি না কেন নাই? অটো করে দিস আছে, সেখানে তো আমার এই দুইটা একদম পুরাটাই কি বৃথা, তাই না? জি এই দুইটাই বৃথা, এই দুইটা বৃথা। এই দুইটাকে যদি আমি আগে না শিখে পরে শিখেতাম অটো সামের পরে, এই দুইটার ব্যাপারে কোনো আগ্রহী থাকতো না। জি এখন দুইটা শিখছেন, কঠিনটা শিখছেন, সর্বশেষ সহজটা পেয়ে গেলেন, এখন সবকিছু সহজ। এটা শুধুমাত্র সাম, অটো সাম, এগুলো শুধুমাত্র যোগফলের জন্য। কিসের জন্য? যোগফল যোগফলের জন্য। কারণ বিয়োগ, ভাগ, গুণ এগুলো মূলত হলো দুইটার সমন্বয় হয়। এটা কিসের সমন্বয় হয়? দুইটা সমন্বয়। মানে সমন্বয় হয়। 4 × 2 অথবা 4 - 2 অথবা 4/2, তাই না? মানে একটা ঘরের সাথে আরেকটা ঘর সম্পৃক্ত হয়, কিন্তু যোগটা কিন্তু একটা ঘরের সাথে আরেকটা ঘর নাই, পরে একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, একটার সাথে তসবির দ্বারা আমাদের লেগে থাকে। যার কারণে ওই যোগফলটা একাধিক পদ্ধতি চালু। যেমন ক্লিক করে করে করি আমরা, কিভাবে ক্লিক করে করে করি, সমান সমান দিলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, কিবোর্ড থেকে প্লাস দিলাম, ক্লিক করলাম, প্লাস দিলাম, ক্লিক করলাম, প্লাস দিলাম, ক্লিক করলাম, এন্টার দিলাম। সেম কাজটা আমরা কি করলাম, সমান সমান দিয়ে সাম দিলাম, ব্র্যাকেট দিয়ে B3 ক্লোজ, A3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আর একটু দ্রুত গতিতে সেটা করলাম। সর্বশেষ কি করলাম, অটো সামে ডাবল ক্লিক করলাম, যোগফল চলে আসছে। এই 3 পদ্ধতি বা 4 পদ্ধতিতে আমরা আমাদের যোগফল টানতে পারি। কথা ক্লিয়ার? জি তাহলে কিভাবে এই এক্সেল এ কাজগুলো করবেন সেটা তো বুঝতে পেরেছেন। জি এক্সেল এর ঘরগুলো, এক্সেল এর মধ্যে মূলত আমরা যা কিছু করি না কেন তা কিন্তু ঘর অনুযায়ী হয়। সেল থেকে সেল, একটা সেল থেকে আরেকটা সেলের লিঙ্ক থাকে, একটা সেলের সাথে আরেকটা সেলে কি থাকে, লিঙ্ক থাকে। এই লিঙ্কটা কিভাবে থাকে, যখন আপনি মেনশন করে দেন তখন লিঙ্কটা তৈরি হয়। এই যখন মেনশন করে দেন তখন কি হয়, তৈরি হয়। কি মেনশন করলাম, যেমন এই ঘর 292, খেয়াল করেন 292 সাথে কোন কোন ঘরের সম্পর্ক আছে, কে বলতে পারবে? B3 D3 E3 আচ্ছা, এই 292 সাথে সম্পর্ক আছে B3D E, তাই না? জি কিন্তু আমি তো জানি আরেকটা ঘর আছে, বলেন। হ্যাঁ, F3 F3, F3 তো হলো সম্পর্ক তো আছে এটার সাথে, কিন্তু এইটা এই 4টা ব্যতীত আর একটা ঘরের সাথে সম্পর্ক আছে, সেটা হলো জি। আমরা এই ঘর থেকে মাইনাস করলাম না এটা, জি স্যার কি বলেন, ভুলে গেছেন? জি জি আবার এই ঘর সাথে এই ঘরের সম্পর্ক আছে না?
কারণ আমরা জি 3 থেকে মাইনাস করছি, ভাগ করছিলাম 10। আবার এই ঘরের সাথে এই ঘরের সম্পর্ক আছে। এই যে আমরা লিঙ্ক গুলো মেনশন, সূত্রগুলো তৈরি করলাম, ওই সূত্রগুলো মূলত লিঙ্ক তৈরি করি, লিঙ্ক একজনের সাথে আরেকজনের সম্পর্ক করে দিই। আমি আরো সহজভাবে আপনাদেরকে বলি, যেমন আপনার মোবাইল, যেমন কি আপনার মোবাইল, আপনার মোবাইল ইন্টারনেট চালাচ্ছেন, আপনি যদি কাউকে হটস্পট দেন, তো যে কয়জনকে দিবেন ওই কয়জনের সাথে আপনার মোবাইল একটা কানেকশন থাকে না? জি আপনি যদি ডিসকানেক্ট করে দেন, মানে হটস্পটটা বন্ধ করে দেন, তখন আর সংযোগ পাবে? কিন্তু আপনি হটস্পট যে দিয়েছেন, এটার কারণে কিন্তু আপনার মোবাইলের সাথে ওই মোবাইলের একটা সম্পর্ক, সংযোগ চলতেছে। কিন্তু ঠিক এইখানে সংযোগটা অনেকটা এমন, ফলাফল দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু এই ফলাফলের সাথে কিন্তু এগুলো সম্পর্ক। ডাবল ক্লিক করেন, দেখবেন যদি দেখাবে, আপনাকে লিঙ্ক দেখাবে, এই যে আপনার সাথে সম্পর্ক আছে। কথা ক্লিয়ার? এক্সেলের পুরো কাজটা এইভাবেই চলে। কথা ক্লিয়ার? আগামী ক্লাস থেকে আমরা শিখবো এক্সেলে কিভাবে প্রজেক্ট গুলো করে, একটা মানে রিসিভ করবো, সেলার শিট করবো, এবার প্রত্যেকটা ইয়েতে আমরা ইয়ে করবো। যেহেতু আজকে ফার্স্ট টাইম অনেকের মাথার উপর দিয়ে গেছে, আসলে এক্সেল যদি আপনি বুঝে নিতে পারেন, এটা পানির মতো সহজ। এক্সেল যদি আপনি বুঝে নিতে পারেন, এটা কিসের মতো সহজ? কিন্তু যদি না বুঝেন তাহলে কিন্তু ক্ষতি। এবং এক্সেল এর প্রতিটা ক্লাসকে এভাবে সাজানো হয়েছে, একটা ক্লাস যদি আপনি বুঝেন, পরবর্তী ক্লাসটা বুঝেন আপনার জন্য সহজ। আজকে ক্লাস যদি আপনি মিস করেছেন, কালকে এসে আপনি কিছু বুঝবেন না। এই জন্য প্রতিটা ক্লাসে থাকার চেষ্টা করেন। আজকে ক্লাসে পর্যন্ত কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার যোগের